জুভেনাইল গুরুকুলের লেটস ডিসেক্ট বায়োলজির চ্যাপ্টার 4-এ তোমাদেরকে এপিসোড 5 চ্যাপ্টার 4-এ তোমাদেরকে আরো একবার জানাই স্বাগত। তো আমরা প্রথমেই সবগুলো চ্যাপ্টারে যেমন প্রথম দেখছিলাম যে টপিক ওয়াইজ ওয়েটেজ, সেরকমটাই আমরা প্রথমে আগে দেখে নেব। হেরিডিটির মধ্যে আমার যদি তিনটা পার্টে আমি যখন চ্যাপ্টারটাকে ডিভাইড করলাম, হেরিডিটি, মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স এন্ড সেক্স ডিটারমিনেশন, সেখানে কিন্তু আমি এই রকম ডিভিশনটা পেলাম। অ্যান্ড অলমোস্ট সব টাইমই আমার 5 মার্কস আসছে এই চ্যাপ্টার থেকে, এবং আমার মনে হচ্ছে ম্যান্ডেলের পার্টটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা দেখতে পারো যে ম্যান্ডেলের পার্টটা থেকে কিন্তু বড় কোয়েশ্চেন্স গুলি আসে, এবং যে এই যে 4 মার্কস গুলি, এগুলোর মধ্যে কিন্তু 1+1+2 থাকলে সেই 2-র মধ্যে তোমরা একটা ইন্টারনাল চয়েস পেয়ে যাও অনেক সময়, নট এভরি টাইম। ওকে, আচ্ছা, সেছাড়া যদি আমরা এগোই, আচ্ছা, তো লেটস স্টার্ট দ্য চ্যাপ্টার প্রপার। Accumulation of variation during reproduction. Inheritance ensures stability and variation. দুটো খুব ডিফারেন্ট ওয়ার্ড ডিএনএ এর ক্ষেত্রে। ডিএনএটা স্টেবল ভাবে প্যারেন্ট থেকে অফস্প্রিং এ আসছে, এবং সেই ডিএনএটা আবার একটু চেঞ্জ হয়ে আসছে। তো তোমাদেরকে আগের চ্যাপ্টারে আমি যা বলছিলাম সেটাই কিন্তু তোমাদের জন্য এখানেও স্টিক করবে। তোমরা আগের চ্যাপ্টারটা যদি না দেখে থাকো, আগে ওইটা দেখে আসো, তারপর এটাতে এসো, তাহলে তো কি হবে, তোমাদের বোঝার সুবিধা হবে। কারণ আমি এখান থেকে অনেকটা পার্ট তোমাদেরকে এনে এনে বলবো যে হ্যাঁ ওই পার্টটা মনে আছে, সেই পার্টটা মনে আছে, প্লিজ আগে ওই ভিডিওটা একটু দেখে নাও। আচ্ছা, asexual reproduction causes minor differences, almost nil, while sexual reproduction enhances diversity with environmental factors selecting advantageous traits. ওকে, সো কোনো একটা ট্রেট যদি বেটার হয়ে থাকে কোনো একটা ট্রেটের তুলনায়, তাহলে কিন্তু নেচার সেই অ্যাডভান্টেজিয়াস ট্রেটটাকে প্রেফার করে। ওকে, tendency of similarity between parents and offspring is called heredity. Definition কিন্তু এসে পড়তেই পারে। ওকে, it is the transmission of traits from one generation to the next with the help of genes. ঠিক আছে, সো এখানে কিছু ডেফিনেশনস আছে এবং কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্সেস আছে যেগুলি তোমাদের জন্য কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হতে পারে। তোমাদের ওয়ান লাইনার্সও এসে পড়তে পারে এখান থেকে। ওকে, এই পার্টটা ইম্পর্টেন্স অফ ভেরিয়েশন আমি কমপ্লিটলি কভার করেছি তোমাদের হাউ ডু অর্গানিজমস রিপ্রোডিউস চ্যাপ্টারে। সেখান থেকে আর নতুন কিছু করে কিছু বলার নেই, বাট ওইটাই যে সিমিলার বডি ডিজাইন মেনটেন করার জন্য ডিএনএ কপিং মেকানিজম, সেটার ইনঅ্যাকিউরেসি, সেটার ইম্পর্টেন্স, ডিএনএ যে কনসিস্টেন্টলি আসে এবং ছোট ছোট ভেরিয়েশন হয়ে আসে সেটার ইম্পর্টেন্স, অ্যান্ড ভেরিয়েশনের ইম্পর্টেন্স, কনসিস্টেন্সি অ্যান্ড ভেরিয়েশন দুটোর ইম্পর্টেন্স সব কিন্তু আমি আগের চ্যাপ্টারেই কভার করেছি। তোমরা আগের এখান থেকে প্লিজ দেখে নাও, আরো একবার বলছি প্লিজ প্লিজ দেখে নাও ওই পার্টটা। আচ্ছা, ইনহেরিটেড ট্রেটস। হেরিডিটি ট্রান্সমিটস ট্রেটস অ্যাক্রস জেনারেশন। হেরিডিটির কারণে কোনো একটা ট্রেট, যেমন বডি কালার বলতে পারো, বা আইজের শেপ, আইজের কালার, এগুলো কিন্তু এই ট্রেটস গুলো কিন্তু জেনারেশনের পর জেনারেশন হেরিডিটির কারণে ট্রান্সমিট হয়, এনশিওরিং বোথ সিমিলারিটি অ্যান্ড ভেরিয়েশন ইন অফস্প্রিং। ওই বললাম না দুটো টোটালি ডিফারেন্ট ওয়ার্ড, বাট দুটোই মেনটেইন হয়। ওকে, similarities and differences. Offspring inherits traits from parents but also exhibit unique characteristics contributing to diversity. আমি শুধুই যে জিনিসগুলো পড়ে যাচ্ছি কারণ জিনিসগুলো আমি অলরেডি এক্সপ্লেন করে রেখেছি। কি হচ্ছে যে বাবার থেকে এবং মার থেকে কিছু কিছু জিনিস আমি পেয়ে আমি একটা নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হচ্ছি, যেটা কিনা সেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা ক্যারেক্টারিস্টিক। ওকে, হ্যাঁ, মেইন টপিক প্রপারে যদি আমি আসি, আচ্ছা টপিক প্রপারে আসার আগে আমি হেরিডিটি থেকে তোমাদের একটা কোয়েশ্চেন পেয়েছিলাম, সেটা ছিল লোকাই এর ব্যাপারে। জিনের লোকাই কি হয়? কোন একটা ক্রোমোজোম যদি আমি এইভাবে আঁকি, সেই ক্রোমোজোমের ভিতরে তো আমার ডিএনএটা ফোল্ড হয়ে ক্রোমোজোম তৈরি হয়। তো সেখানে আমাদের জিনগুলি কোন একটা জিনের যেটা লোকেশন হয়, যে এই জিনটা এই লোকেশনে আছে। ধরো আই কালারের জন্য যে জিনটা, ধরো আই কালার হতে পারে ব্ল্যাক, ব্রাউন অ্যান্ড ব্লু। ঠিক আছে, সো এক একজনের জন্য এক এক রকম জিন থাকবে। কিন্তু মনে করো আমার 3জন আলাদা মানুষের ক্রোমোজোম যদি আমি নিই, ধরো এটা পার্সন 1 এর জিন,
ক্রোমোজোম, এটা পার্সন 2 ক্রোমোজোম, এটা পার্সন 3 ক্রোমোজোম। তাহলে কিন্তু আমার যে আই কালারেরটা যদি এখানে থাকে, হাইপোথেটিক্যালি বলছি যে এই পয়েন্টে থাকে, তাহলে কিন্তু পার্সন 1 এর জন্য যদি এখানে থাকে, পার্সন 2 এর জন্য এখানে থাকবে, পার্সন 3 এর জন্য সেম জায়গাতে থাকবে। তো এই জায়গাটা হয়ে যাবে সেই পার্টিকুলার জিনের জন্য লোকাই। মানে লোকাই ওয়ার্ডটা এসে লোকেশন থেকে, যে ওই জিনটার লোকেশনটা কোথায়। তাহলে কিন্তু এটার উপর থেকে আমি একটা মানে পাস্ট ইয়ারে একটা এমসিকিউ দেখেছিলাম, সেটাকে জাস্ট একটু এক্সপ্লেন করে দিলাম। ওকে, মেন্ডেলস ওয়ার্ক। Gregor Johann Mendel, known as the father of genetics, started experiments on plant breeding and hybridization, proposed the laws of inheritance যেটা আমাদের কোয়েশ্চেনেও আসে, in living organisms. বেসিক্যালি উনি ম্যাথমেটিক্স নিয়ে খুব ইন্টারেস্টেড ছিলেন, উনি ম্যাথমেটিক্স নিয়ে কাজ করতেন এবং উনি একটা চার্চের প্রিস্ট ছিলেন। ওনার কি ছিল, ওই চার্চের পাশে একটা ক্ষেত ছিল, ওই ক্ষেতের মধ্যে উনি টি প্ল্যান্টেশন করছিলেন এবং ওনার ম্যাথামেটিশিয়ান মাইন্ড ওইখান থেকেই বিভিন্ন ট্রেডস গুলিকে স্ট্যাটিস্টিক্যালি ডিভাইড করতে স্টার্ট করলো। এবং তখনের দিনে জিনিসটা খুবই বেশি আনন্যাচারাল ছিল যে বায়োলজির মধ্যে ম্যাথস স্ট্যাটিস্টিক্স কে ইউজ করা, এন্ড হি ওয়াজ দ্য ফার্স্ট টু ডু দিস। এবং প্রথম দিকে ওনার এই জিনিসটাকে অ্যাকসেপ্ট না করা হলেও পরবর্তী সময় কিন্তু ওয়ার্ল্ড এটাকে অ্যাকসেপ্ট করে তোমাদের জন্য এতটাই ইম্পর্টেন্ট যে তোমাদের এনসিইআরটি বই এরকম ভাবে এত বড় একটা পার্ট, একটা মেজর পার্ট হিসেবে ইনক্লুড করতে লেগেছে। মডার্ন ওয়ার্ল্ড এটার উপরে খুব বেশি ডিপেন্ডেন্ট এবং ওনাকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স। তো উনি যে পি প্ল্যান্টের উপরে কাজ করছিলেন সেটার সাইন্টিফিক নেম হচ্ছে পাইসাম স্যাটাইভাম। এটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য কাজে লাগতে পারে, বা কোনো একটা লং কোয়েশনে যদি পাইসাম স্যাটাইভামের বিষয়ে বলতে শুরু করে ঘাবড়ে যেও না, সেটা কিন্তু তোমাদের গার্ডেন পিই। উনি দেখলেন যে 7টা ক্যারেক্টার, কন্ট্রাস্টিং ক্যারেক্টার গার্ডেন পিতে রয়েছে এবং সেই 7টা কন্ট্রাস্টিং ক্যারেক্টার মিলে কন্ট্রাস্টিং ক্যারেক্টারের উপরে উনি স্ট্যাটিস্টিক্স করে দেখলেন যে 3টে ল উনি বানাতে পারছেন। তো সেই 3টে ল কি, তার আগে এটা দেখার আগে দেখে নেব যে সেই 7টা কন্ট্রাস্টিং ক্যারেক্টার কি। তার আগে একটু বলে নেই, সেই ইয়েটা দেখবো আমরা, অফকোর্স দেখবো, এই পরের স্লাইডই রয়েছে। তার আগে দেখবো যে মেন্ডেল পি প্ল্যান্টকে কেন সিলেক্ট করলেন। বলা হয় মেন্ডেলের ছিল অর্জুনের চোখের মতো চোখ, ওনার ভিশনটাই ওই রকম ছিল যে কখনো যদি উনি একটা গাছের হাইট নিয়ে কাজ করছেন, উনি ওই গাছের হাইট যখন মেজার করছেন কখনোই উনি ওই গাছটার ফুলের রঙের দিকে যাননি, উনি শুধু টল না ডোয়ার্ফ সেটাই দেখে গেছেন। আবার যখন ফ্লাওয়ারের কালার নিয়ে দেখছেন, শুধু ফ্লাওয়ারের কালার নিয়েই দেখছেন। তো সেই জায়গাতে গিয়ে উনি পি প্ল্যান্টটাকেই কেন সিলেক্ট করলেন সেটা যদি দেখা যায় যে পি প্ল্যান্ট ইজিলি গ্রোন অ্যান্ড মেনটেন করা যায়, তো ওনার এক্সপেরিমেন্টের জন্য হেল্পফুল। এটা ন্যাচারালি সেলফ পলিনেটিং বাট ক্যান অলসো বি ক্রস পলিনেটেড। তো উনি ন্যাচারাল পলিনেশন গুলিকেও মেনটেন করতে পারছেন, ওইগুলিকেও ছক বানাতে পারছেন স্ট্যাটিস্টিক্যালি, আবার নিজের ইচ্ছা মতো ক্রস পলিনেশন করিয়েও কিন্তু এটার রেজাল্ট উনি দেখতে পাচ্ছিলেন ওই সময়। It is an annual plant, মানে সবসময় গ্রো হচ্ছে। Therefore, many generations can be studied within a short period of time. অল্প সময়ে আমরা অনেকগুলি জেনারেশন গ্রো করে কিন্তু এখান থেকে আমি স্টাডি করতে পারি, আমার ল গুলি আমি বের করতে পারি, যেটা মেন্ডেল করেছিলেন। It has several contrasting characters. এইটা কিন্তু খুব বড় একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। Again, important point, আমার several contrasting characters. Okay? এখন যদি আমরা দেখি আমার কন্ট্রাস্টিং ক্যারেক্টার্স কি, সেখানে কিন্তু ফ্লাওয়ার কালার, ফ্লাওয়ার পজিশন, সিড কালার, সিড শেপ, পড কালার, হাইট অফ প্ল্যান্ট। মুখস্থ করতে খুব একটা প্রবলেম লাগবে। হাইট অফ প্ল্যান্টকে আলাদা করে দাও, করে দিয়ে বাকি 6টাকে আগে বাকি 6টার মধ্যে একটা ডিভিশন বসাও, যে ফ্লাওয়ার দুবার আসবে, সিড দুবার আসবে, পড দুবার আসবে। এবার সিড আর পডের ক্ষেত্রে কালার, শেপ কালার, কালার আর শেপ নিয়ে সিড আর পডের কাজ করছি। ফ্লাওয়ার যখন দুইবার আসছে, কালারটা আমার কনস্ট্যান্ট থাকছে, শুধু ফ্লাওয়ারের শেপ নিয়ে আর আমি কি কথা বলতে পারবো,
ফ্লাওয়ার তো দেখতে সুন্দর, তাই ফ্লাওয়ারকে আমরা শেপ নিয়ে জাজ করছি না, আমরা ফ্লাওয়ারের পজিশন নিয়ে জাজ করছি। ওকে, সো এই ট্রেডস গুলি তোমাদের একবার যদি একটু রিভাইজ করে নিই, তাহলে ভাবো প্রথমে হাইটটাকে আলাদা করে দিই, হাইট অফ দ্য প্ল্যান্ট, ফার্স্ট ক্যারেক্টার, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তিনবার কি হচ্ছে, তিনবারই দুটো জিনিস, একটা জিনিস দুইবার করে আসছে, ফ্লাওয়ার, সিড, পড। সিড আর পড সেম সেম, শেপ কালার, কালার শেপ, বা কালার শেপ, শেপ কালার। ঠিক আছে, পড আর ইয়ে হয়ে গেল, রইলো বাকি কে, ফ্লাওয়ার, ফ্লাওয়ারের কালার অ্যান্ড ফ্লাওয়ারের পজিশন, অ্যাক্সিয়াল না টার্মিনাল। তো এগুলির কন্ট্রাস্টিং ক্যারেক্টার্স গুলি এখানে আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। একটা জিনিস যেখানে তোমাদের ভুল হতে পারে সেটা আমি একটু ধরিয়ে দিই। পড, পড মানে কি, ওই যে বাইরের যে এই পার্টটা থাকে একটা পি, তোমরা যদি দেখো যে পি, এটা হচ্ছে পডটা, এবং এটার ভিতরে থাকছে আমার সিড গুলি। ঠিক আছে, জেনারেলি বলো তো এই পডের কালার কি হয়? জেনারেলি আমার পডের কালার হয় গ্রিন, ঠিক না? আমরা গ্রিন কালারের পি কিনে আনি, এবং এই সিড যে ভিতরে, এই জেনারেলি সিডের কালারটা যদি ইয়েলো হয় তাহলে আমার জন্য ভালো হয়। এটাই হবে তোমার নিমনিক। কিসের জন্য? এটা মনে রাখার জন্য যে কোনটা ডমিনেট। সিডের ক্ষেত্রে আমার ইয়েলো ডমিনেট, এবং পডের কালারের ক্ষেত্রে আমার গ্রিন হচ্ছে ডমিনেট। এই জিনিসটাতে যেন ভুল না হয়। আর সিড আর পডের শেপের ক্ষেত্রে কিন্তু দু রকমের থাকে, দেখে নাও। শেপটা হচ্ছে রাউন্ড অ্যান্ড রিঙ্কেলড, সেই জায়গায় পডের শেপটা হচ্ছে কিন্তু ইনফ্লেটেড অ্যান্ড কনস্ট্রিক্টেড। এটা তোমাদের জন্য খুব বেশি একটা প্রবলেম ক্রিয়েট করবে না, আই গেস। ঠিক আছে, কিন্তু যে জিনিসটা প্রবলেম ক্রিয়েট করতে পারে এটা আমি আগে থেকে বলে দিলাম। এরকম ভাবে দেখে নাও, একটা ভিজুয়াল হেল্পও হয়ে যাবে তোমাদের যে কিরকম কোনটা হয়। অ্যান্ড দ্য নেক্সট ইজ মোনোহাইব্রিড ক্রস। মোনোহাইব্রিড ক্রসে তোমাদের সবচেয়ে বেশি যেটা জানতে হবে সেটা হচ্ছে পানেট স্কোয়ার। ধরো আমি প্রথমে নিলাম একটা পিওর টল ট্রি। পিওর টল মানে কি, টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। যদি আমি হাইব্রিড টল বলি, আচ্ছা, এই কেসে যখন আমি একটা প্ল্যান্টের হাইট নিয়ে ক্রসটা করব, তখন আমি ধরে নেব ক্যাপিটাল টি মানে হচ্ছে টল, আর স্মল টি মানে হচ্ছে ডুয়ার্ফ। সেই ক্ষেত্রে আমার ক্যাপিটাল টি হয়ে যাবে পিওর টল, ক্যাপিটাল টি স্মল টি হয়ে যাবে হাইব্রিড টল, এবং স্মল টি কিন্তু আমার ডুয়ার্ফ হয়ে যাচ্ছে। কেন এটা? আচ্ছা, এইটাকে আমি হাইব্রিড টল কেন বলছি, কারণ আলটিমেটলি এটা টলই হবে। কেন? কেন না আমার ক্যাপিটাল টি ইজ ডমিনেটিং ওভার স্মল টি। এখানে আমাদের ক্যাপিটাল টি ডমিনেটিং ওভার স্মল টি, যেটা আমরা আগের স্লাইডে যখন আমরা ক্যারেক্টারিস্টিক্স পড়ছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম। ওকে, সো আমি যদি একটা পিওর টল, ক্যাপিটাল টি, আচ্ছা, এই যে টিটা আমি লিখছি সেটা হচ্ছে আমার জেনোটাইপ। এটার জন্য একটা ফেনোটাইপ হবে। জেনোটাইপ মানে কি, জিনটা দেখতে যেমন, জিনটা দেখতে এরকম। ফেনোটাইপ হচ্ছে কি, আমি চোখে যেটা দেখতে পাচ্ছি। চোখে কি দেখতে পাচ্ছি? টল দেখতে পাচ্ছি। সো আমি সবসময় ক্যাপিটাল টি যখন লিখবো বুঝে নিও সেটা জেনোটাইপ। আর যখন টল, ডোয়ার্ফ এগুলো লিখছি তখন আমি লিখছি কি, ফেনোটাইপ। এটা হচ্ছে আমার জেনোটাইপ, এটা হচ্ছে আমার ফেনোটাইপ। ওকে, সো আমি একটা টল প্ল্যান্ট নিলাম, পিওর টল, আর একটা পিওর ডোয়ার্ফ নিলাম। নিয়ে কি হলো, এটা হচ্ছে আমার ডোয়ার্ফ। ডোয়ার্ফ পিওরই হতে হবে, কারণ যদি ডোয়ার্ফ হাইব্রিড হতে যায় তাহলে কিন্তু আমার ক্যাপিটাল টিটা স্মল টির উপরে ডমিনেট করবে, করে টল প্ল্যান্ট বানিয়ে দেবে। আচ্ছা, সেখান থেকে আমার ইয়ে কি এলো, গ্যামেটস কি এলো। এখান থেকে এই প্ল্যান্টটা একই ধরনের গ্যামেট বানাতে পারবে। যদি এইটাকে একটা গ্যামেটে বানায় আর এইটাকে আরেকটা গ্যামেটে পাঠিয়ে দেয়, তাহলে কিন্তু আমার একটাই ধরনের গ্যামেট আসবে, সেটা হচ্ছে আমার ক্যাপিটাল। সেম ফর দিস স্মল টি। এইবার এটা হচ্ছে আমার প্যারেন্ট জেনারেশন। আমি এই পার্টটা একটু মুছে দিচ্ছি, তোমরা নিজেদের খাতায় নোট করে নাও ফেনোটাইপ জেনোটাইপ জিনিসটা। এটা হচ্ছে আমার প্যারেন্ট জেনারেশন। এই স্লাইডটা কিন্তু আমি অনেকবার মুছতে থাকবো, তো তোমরা আগে থেকেই নোট করে নাও, দরকার একটু রিভাইন্ড করে লিখে এরপর এই জায়গাটাতে এসো। আচ্ছা, প্যারেন্ট এরা
প্যারেন্টের গ্যামেট হচ্ছে এরা। এবার এদের মধ্যে যখন ফার্টিলাইজেশন হচ্ছে, একটা প্যারেন্ট থেকে ক্যাপিটাল টি পাচ্ছে, আরেকটা প্যারেন্ট থেকে কিন্তু স্মল টি পাচ্ছে, তাহলে ওরা হয়ে যাচ্ছে কি ক্যাপিটাল টি স্মল টি। ঠিক আছে, এই যে এই জায়গাটাকে যদি তুমি একটু ইয়ে করে দেখো, যে এই যে ক্যাপিটাল টি স্মল টি হয়ে যাচ্ছে, ক্যাপিটাল টি থেকে টল প্ল্যান্ট থেকে ক্যাপিটাল টি এসে, আর ডোয়ার্ফ টি থেকে ডোয়ার্ফ প্ল্যান্ট থেকে কিন্তু স্মল টি এসছে, এসে তোমার একটা হাইব্রিড টল হয়ে গেল। ওকে, ডান। নেক্সট আমি একটু মুছে নেবো এটা আবার। এবার আমার প্যারেন্টের থেকে কি কি, প্যারেন্টের থেকে, আচ্ছা এটা ছিল আমার F1 জেনারেশন। তো আমরা F1 জেনারেশন পেয়ে গেছিলাম ক্যাপিটাল টি স্মল টি। ঠিক আছে, এবার এর থেকে আমার গ্যামেটস কি তৈরি হবে? গ্যামেটস তৈরি হবে কি, এখানে দেখে নাও, এই যে ক্যাপিটাল টি অথবা স্মল টি তৈরি হতে পারে। তো আমরা এমন একটা ক্যাপিটাল টি স্মল টির সাথে F1 এর সাথে F1 এরই ক্রস করাচ্ছি, তাহলে এখান থেকে দুটো আর এখান থেকে দুটো তৈরি হতে পারে। আইদার এটা থেকে ক্যাপিটাল টি গ্যামেট তৈরি হতে পারে, অর স্মল টি তৈরি হতে পারে। এটা থেকেও সেম, ক্যাপিটাল টি অথবা স্মল টি। এইবার এবার আসছে আমার চান্স ফ্যাক্টর, যেখানে আমার স্ট্যাটিস্টিক্সটা ইউজ করেছিলেন মেন্ডেল। এই টির সাথে যদি আমার এই টি যায়, তাহলে হবে কি ক্যাপিটাল টি। ডান। এই টির সাথে যদি আমার এই টি যায়, ক্যাপিটাল টি স্মল টি। এই টির সাথে যদি এই টি যায়, ক্যাপিটাল টি স্মল টি, এন্ড স্মল টির সাথে স্মল টি গেলে স্মল টি। এগুলো লিখলাম আমি কি জেনোটাইপ। এগুলো ফেনোটাইপ যদি আমি তোমাদেরকে লিখতে বলি, তাহলে তোমরা কি বলবে বলো তো? এটা হবে টল, কারণ দুটোই আমার ক্যাপিটাল টি ডমিনেটিং জিন। এই দুটোতে দেখো, একটা ডমিনেটিং জিন আর একটা রিসেসিভ জিন, তাহলে সেটা আমার হাইব্রিড টল হবে। ঠিক আছে, আর আমার যে ছোট দুটো টি রয়েছে, সেই ছোট টি গুলি হচ্ছে আমার, ছোট দুটো টি যখন একসাথে আসবে, তখন আমার দুটো রিসেসিভ জিন একসাথে হয়ে রিসেসিভ ট্রেটটাকে এক্সপ্রেস করবে, সেটা হচ্ছে আমার ডোয়ার্ফ। ঠিক আছে, তাহলে এখন যদি আমি জেনোটিপিক রেশিও বলি, এটা কিন্তু F2 জেনারেশনে, আবার F2 জেনারেশনের জেনোটাইপ এটা, ফেনোটাইপ এটা। এবার যদি আমি F2 জেনারেশনের জেনোটাইপের রেশিও বলি, তাহলে আমি কি পাচ্ছি? এই যে পাচ্ছি, আমি এখানে আরেকবার লিখছি, ক্যাপিটাল টি ইজ টু ক্যাপিটাল টি ইজ টু স্মল টি। তাহলে আমি ক্যাপিটাল টি কটা পেলাম? একটা, এখানে একটা, ইজ টু ক্যাপিটাল টি স্মল টি কটা পেলাম? দুটো, তাহলে আমি লিখে দিলাম দুটো। এবং স্মল টি কটা পেলাম? স্মল টি পেলাম একটা, তাই আমি লিখলাম একটা। এটা হচ্ছে আমার জেনোটাইপের রেশিও। জিনিসটাকে আমি এখন ইরেজ করে দেব, কারণ তোমাদের নিচে এটা কিন্তু আছে। ওকে, আর ফেনোটাইপিক রেশিও, যে টল ইজ টু ডুয়ার্ফ কত হচ্ছে, কটা টল আসছে কটা ডুয়ার্ফ আসছে, একটা টল, দুটো টল, তিনটে টল। কারণ ফেনোটাইপ জানে না জেনোটাইপের ভিতরে জিনগুলো কি, আমরা খালি চোখে দেখে বুঝতে পারবো না যে টল প্ল্যান্টটার ভিতরে ক্যাপিটাল টি আছে না ক্যাপিটাল টি স্মল টি আছে। তাই জন্য আমরা সবগুলি টলকে যখন ফেনোটাইপিক দেখবো, তখন তিনটাকে একসাথে কনসিডার করব, করে বলবো তিনটে টল ইজ টু ডুয়ার্ফ রয়েছে আমার কটা? একটা। তাই আমার ফেনোটাইপিক রেশিও হয়ে যাবে 3:1। ওকে, যেটা আমার এইখানে লেখা আছে। ঠিক আছে, তাহলে আমি এই জায়গাটা মুছে দেব।
তাহলে দেখে নাও, এতক্ষণ যেটা বলছিলাম এটা কিন্তু সেই জায়গাতে লেখা ছিল। ঠিক আছে, তোমাদের জন্য জিনিসটা ক্লিয়ার? ওকে, সো নেক্সট আমরা এগিয়ে যাব যে এই আমাদের যে মনোহাইব্রিড ক্রস আছে সেখান থেকে কি ল দিলেন উনি, দুটো ল দিলেন মনোহাইব্রিড এবং পরে ডাইহাইব্রিড করে উনি আরো একটা দিলেন আমাদের কাছে ল। তো ফার্স্ট ল হচ্ছে, আমরা মনোহাইব্রিড ক্রস থেকে যেটা ফার্স্ট ল পেলাম সেটা হচ্ছে ল অফ ডমিনেন্স। From the monohybrid cross, it is observed then that when two contrasting alleles are present together in a hybrid offspring, only one trait is expressed in the phenotype. যে যখন দুটো কন্ট্রাস্টিং থাকে, ক্যাপিটাল টি, সরি, যখন ক্যাপিটাল টি আর স্মল টি থাকে তখন কিন্তু দুটো কন্ট্রাস্টিং অ্যালিলের মধ্যে অনলি ওয়ান ট্রেট ইজ এক্সপ্রেসড, যে এটা শুধু টলই হচ্ছে, এইটার ক্যারেক্টারিস্টিকটাই এক্সপ্রেস করছে। দিস এক্সপ্রেসড trait is called dominant trait, while the trait that remains unexpressed is called the recessive trait. মানে এখানে যখন টির মধ্যে আমার এই যখন ক্যাপিটাল টিটা এক্সপ্রেস হচ্ছে তখন আমি এটাকে বলে দিচ্ছি আমার ডমিন্যান্ট ট্রেট। আর যেটা এক্সপ্রেস হচ্ছে না, স্মল টি, সেই স্মল টিটাকে বলছি আমি ডুয়ার্ফ, বা সরি, সেটাকে আমি বলছি রিসেসিভ। সেই ডুয়ার্ফ ট্রেটটাকে আমি বলছি রিসেসিভ ট্রেট। ওকে, সো এটাই হচ্ছে আমরা যে জিনিসটা এতক্ষণ মনোহাইব্রিড ক্রসে বুঝে বুঝে করছিলাম সেটাই উনি ল দিলেন, ল অফ ডমিনেন্স। আরেকটা যেটা ল দিলেন সেটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন। দ্য মোনোহাইব্রিড ক্রস শোজ দ্যাট অ্যালিল পেয়ার্স সেপারেট ডিউরিং গ্যামেট ফর্মেশন। যে আমার যদি ক্যাপিটাল টি স্মল টি থাকে তো যখন গ্যামেট ফর্মেশন হয় তখন এই দুটো সেপারেট হয়ে যায়, হয়ে একটা টি গ্যামেট, ক্যাপিটাল টি গ্যামেটস ফর্ম করে, একটা স্মল টি গ্যামেট ফর্ম করে, রাইট? So that each gamete carries only one allele of the gene. Allele মানে কি হচ্ছে, একটা জিনের দুটো পার্ট। তো দুটো পার্টের মধ্যে যেগুলো একটা যেন ক্যারি করে এটাকে এনশিওর করে আমার ডিভিশনের সময়। ডিউরিং ফার্টিলাইজেশন দিস অ্যালিলস রিকম্বাইন র্যান্ডমলি। তো ওই যেমন আমরা এখানে দেখছিলাম, আমরা যখন চান্স ফ্যাক্টরটা দেখছিলাম যে এটার সাথে এখানে যে কোনো এই গ্যামেটের যে কোনো এই প্যারেন্ট থেকে যে দুটো গ্যামেট এলো এখানে যে কোনো একটা মিট করতে পারে, তার জন্য আমরা দুটো চান্স ফ্যাক্টর দেখছিলাম। তো এটা র্যান্ডমলি গ্যামেট গুলি একসাথে আসে, randomly this combine resulting in the reappearance of the recessive trait in F2 generation. মানে দেখো আমার যখন যখন প্যারেন্ট জেনারেশন ছিল, প্যারেন্ট জেনারেশন কিন্তু আমি একটা ডমিনেন্ট ক্যারেক্টার নিয়ে স্টার্ট করেছিলাম, পিওর ডমিনেন্ট ক্যারেক্টার গুলি এবং পিওর রিসেসিভ ক্যারেক্টার গুলি, সেগুলো যখন একসাথে এলো ডিউ টু ল অফ ডমিনেন্স আমি কিন্তু শুধু আমার রিসেসিভ ক্যারেক্টারটাই দেখতে পাচ্ছিলাম। whereas in my F2 generation সেখানে কিন্তু আমি তিনটে যদি আমার ডমিনেন্ট ক্যারেক্টার দেখে থাকি, এই তিনটাকে যদি আমি আমার ডমিনেন্ট ক্যারেক্টার দেখে থাকি, একটা কিন্তু আমার রিসেসিভ ক্যারেক্টারটাও আসছে। সেটাই হচ্ছে ল অফ সেগ্রিগেশন। ওকে, সো সরি টু সে, আমাদের টেকনিক্যাল গ্লিচের জন্য আগের বানানো ভিডিওটা আমাদের হাফ পার্ট ডিলিট করতে লেগেছে। তো তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ কি বাকি হাফটা আমি অবশ্যই তোমাদেরকে আবার পড়িয়ে দেব। তো স্টার্ট করি। আমরা এতক্ষণ পড়লাম মোনোহাইব্রিড ক্রস, এবার আমরা পড়বো ডাই হাইব্রিড ক্রস। সেই আমরা মেন্ডেলের সূত্র নিয়ে চলবো। তো মেন্ডেল কি করলেন, আমার যখন ডাইহাইব্রিড ক্রস নিতে স্টার্ট করলেন উনি দুটো ক্যারেক্টারকে জাজ করলেন। এতক্ষণ একটা ক্যারেক্টার নিয়ে কাজ করছিলেন, তাই মোনোহাইব্রিড, এতক্ষণ স্টেম হাইট নিয়ে উনি জাজ করছিলেন। এখন উনি কি করলেন, উনি দুটো ট্রেট নিলেন। সেই দুটো কি, একটা হচ্ছে সিডের কালার এবং আরেকটা হচ্ছে সিডের শেপ। ঠিক আছে, এই স্লাইডটা আমি বারবার মুছবো, তোমরা আগেও মনোহাইব্রিডে দেখেছো, তো নোট করার হয় টাইম টু টাইম নোট করে নাও। আচ্ছা, তো এবার কি হচ্ছে,
সিডের কালারের জন্য ডমিনেন্ট হচ্ছে আমার ইয়েলো। তোমরা এটা ওই ফার্স্ট স্লাইডে যখন আমরা কন্ট্রাস্টিং ক্যারেক্টার নিয়ে বলছিলাম তখনও দেখেছো। এবং শেপে রাউন্ড হচ্ছে ডমিনেন্ট। সেই জায়গায় দাঁড়িয়ে কালারের মধ্যে রিসেসিভ হচ্ছে গ্রিন এবং শেপের মধ্যে রিসেসিভ হচ্ছে রিঙ্কলড। তো তোমরা এখানে ছবিতেও দেখতে পাচ্ছ একটা ইয়েলো রাউন্ড আর একটা গ্রিন রিঙ্কল নিয়ে, মানে একদম ট্রু ডমিনেন্ট দুটো ক্যারেক্টারের জন্য এবং ট্রু রিসেসিভ দুটো ক্যারেক্টারের জন্য নিয়ে আমরা স্টার্ট করছি আমাদের এই ক্রসটা। তো ফার্স্টে কি হচ্ছে, জাস্ট এ মিনিট, আমাদের টেকনিক্যাল গ্লিচ এরকম ভাবে হতেই থাকে, we have to bear with this, but তোমাদের পড়া কোনোভাবেই আটকানো যাবে না। তাই স্টার্ট করছি আমরা আমাদের ডাই হাইব্রিড ক্রস। সেখানে যদি আমি স্টার্ট করি, এবার আমার যে ইয়েলো এবং গ্রিন, তো আমি ক্যাপিটাল ওয়াই দিয়ে আমাদের ইয়েলোটাকে ডিনোট করব এবং স্মল ওয়াই দিয়ে আমাদের গ্রিনটাকে আমরা ডিনোট করব। তোমাদের হ্যান্ডরাইটিং এর মধ্যে কিছু ডিফারেন্স থাকতে পারে, কিন্তু প্লিজ মেক শিওর যে যখনই ডাইহাইব্রিড ক্রস করছো ক্যাপিটাল ওয়াইটাকে এইভাবে লেখার চেষ্টা করো এবং স্মল ওয়াইটাকেও এইভাবে লেখার চেষ্টা করো, তাহলে তুমি একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারবে। সেম ভাবে যদি আমি আমার সিড শেপের বিষয়টা বলি, তাহলে ক্যাপিটাল আর হয়ে যাচ্ছে আমার রাউন্ড আর স্মল আর হয়ে যাচ্ছে আমার রিঙ্কলড। ওকে, তাহলে যখন আমরা স্টার্ট করছি, এবার আমরা স্টার্ট করতে কি দেখছি যে আমি প্রথম ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর দিয়ে স্টার্ট করেছিলাম, আর সঙ্গে ছিল আমাদের স্মল ওয়াই স্মল আর। এবার F1 জেনারেশনে কি হচ্ছিল, আমাদের দুটোই আসছিল কিন্তু হাইব্রিড ডমিনেন্ট ক্যারেক্টার আসছিল। তো হাইব্রিড হওয়ার জন্য এখান থেকে একটা ডমিনেন্ট আসতে হবে ক্যাপিটাল ওয়াই, আর এখান থেকে একটা যে রিসেসিভটা আছে সেটা আসতে হবে স্মল ওয়াই। ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর আসছে, স্মল ওয়াই এর সাথে স্মল আর আসছে, কেননা এই সিডটা এই ধরনেরই গ্যামেট তৈরি করতে পারবে, দিস ওয়ে অর দ্যাট ওয়ে। তো আমার F1 জেনারেশনটা এই দুটোর একটা মিক্সচার তৈরি হচ্ছে, যেটা কিনা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। ওকে, এবার আমি এইটা থেকে কি কি গ্যামেটস পেতে পারি সেটার জন্য আমাদের কিন্তু একবার দেখে নিতে হবে। আগে যেমন আমরা কি করছিলাম, ক্যাপিটাল টি স্মল টি থেকে আমি ধরে নিচ্ছিলাম একটা ক্যাপিটাল ওকে, সো আমরা এটা একটু ঠিক করে নেই। ফাইন, আমরা এটা ঠিক করে নিলাম। আমরা এখানেই কাজটা করব, ঠিক আছে? ডান। ফির একটু জাস্ট ঠিক করে দিচ্ছি। ওকে, এবার এটাকে নো এভাবে। আর গুড টু গো? ইয়েস, We are good to go. চল, নো প্রবলেম। আমরা এইগুলিকে আরো একবার দেখে নেব। সো আমরা এতক্ষণ দেখলাম যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল এর সাথে স্মল ওয়াই আর চলছিল, এবং সেখান থেকে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এলো। কিন্তু এর থেকে যখন আমরা গ্যামেটসগুলি বের করতে যাব, তখন কিন্তু আমরা ওই আগে যেটা টি করছিলাম, ক্যাপিটাল টি স্মল টি থেকে আমরা দুটো ভেবে নিচ্ছিলাম যে ক্যাপিটাল টি স্মল টি আসবে। সিন্স এটা মনোহাইব্রিড ক্রস, জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইজি হচ্ছিল। বাট এই জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যায় যখন এটা ডাইহাইব্রিড ক্রসে আসে। জিনিসটা কি করে হয়,
দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সেটার জন্য আমাদেরকে হাতে কলমে কাজটা করতে হবে। হাতে কলমে কাজটা করতে গেলে কি করব আমরা? ফার্স্ট আমরা লিখে নেব ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, সরি আমি লিখে নিলাম ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। ওকে, সো এবার যখন আমি এখান থেকে আনতে যাব বিভিন্নগুলিকে, বিভিন্ন পারমুটেশন কম্বিনেশন করে যখন আমি আনতে যাব, তখন আমি দেখব যে ক্যাপিটাল ওয়াই এর সাথে চান্স আছে ক্যাপিটাল আর এর আসার একটা, আরেকটা চান্স হচ্ছে ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল আর আসা। ডান। নেক্সট হচ্ছে কি আমার স্মল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর আসতে পারে, তাছাড়া স্মল ওয়াই এর সাথে স্মল আর আসতে পারে। এই চারটা হচ্ছে আমার কম্বিনেশন, এন্ড এই কম্বিনেশনটাকে আমি আবার পানেট স্কোয়ারের চারটা করে দুটো সাইডে বসিয়ে দেব। ঠিক আছে, গ্যামেটস ফ্রম হেটারোজাইগাস প্যারেন্টস, গ্যামেটস ফ্রম হেটারোজাইগাস প্যারেন্টস, এই করে আমি বসিয়ে দেব। ওকে, সো নেক্সট কি হবে? এবার দুটোকে একসাথে করে ম্যাচ করিয়ে আমরা এই বক্সের ভিতর কিন্তু বসাতে থাকবো। এখানে যেমন আছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, দুটো মিলিয়ে আমি দুটো ক্যাপিটাল ওয়াই দুটো ক্যাপিটাল আর বসিয়ে দেবো। র্যান্ডম একটা বক্স চুজ করি। এই বক্সটা যদি চুজ করি, এখানে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল আর আছে, উপরে ক্যাপিটাল ওয়াই স্মল আর, আর সাইডে এদিকে কি আছে? ক্যাপিটাল ওয়াই স্মল আর। দুটোকে মিক্স করে কিন্তু আমি ক্যাপিটাল ওয়াই স্মল আর বসিয়ে দেবো। দেখো কম্বিনেশনটা সেম না? ঠিক এইরকম কম্বিনেশনে আমরা পুরোটা বক্সকে ফিল করব। এইবার আমরা জানি যে ক্যাপিটাল ওয়াই যেখানেই থাকবে, ইররেসপেক্টিভ অফ এটার সাথে কি আছে, এটা সবসময়ই আমাদের জন্য ইয়েলো হবে। অ্যান্ড ক্যাপিটাল আর যেখানেই থাকবে, ইররেসপেক্টিভ অফ এটার সাথে ক্যাপিটাল আর আছে নাকি স্মল আর আছে, এটা রাউন্ড হবে। তো আমাদের ডমিনেন্ট ট্রেডটা এখানে কি? ইয়েলো রাউন্ড। ডান। তাহলে ইয়েলো রাউন্ডটা যদি আমার ডমিনেন্ট হয়ে থাকে, আমার একটা ফান্ডা যে কিভাবে আমি বুঝবো জিনিসটা ঠিক হয়েছে নাকি, সেটার জন্য আমি দেখবো যে আমার এই একটা ট্রায়াঙ্গেল যে প্রডিউস হয়, এই ট্রায়াঙ্গেলটাতে ইয়েলো রাউন্ড সবগুলো আছে নাকি। তোমরা একটু ভালো করে দেখলে দেখতে পারবে যে এই যে এই ট্রায়াঙ্গেলটার মধ্যে কিন্তু ইয়েলো রাউন্ড সবগুলো পড়ছে। তোমরা এখনই হাতে কলমে একটা ছক বানিয়ে, একটা পানেট স্কোয়ার বানিয়ে এই জিনিসটা কিন্তু চেক করে নিতে পারো। আচ্ছা, তো এই ইয়েলো রাউন্ডটা যদি এবার পানেট স্কোয়ারটা বানানোর পরে যদি আমি ক্যালকুলেট করি, আমি ইয়েলো রাউন্ড পাই 9টা, গ্রিন রাউন্ড পাই 3টে, রিঙ্কলড ইয়েলো পাই বা ইয়েলো রিঙ্কলড পাই 3টে, এবং গ্রিন রিঙ্কলড পাচ্ছি শুধু একটা। এবং সেই অর্থে সেটা হয়ে যাচ্ছে আমার ফেনোটাইপিক রেশিও ফর ডাইহাইব্রিড ক্রস। তো তোমরা বলবে দিদি ফেনোটাইপিক রেশিওটা তো মনে থাকছে, কিন্তু আমার ডাইহাইব্রিড ক্রসের জন্য যে জেনোটাইপিক রেশিওটা সেটা মনে থাকছে না আমাদের। সেটা মনে থাকতে খুব সমস্যা হচ্ছে। এত বড় একটা রেশিও কি করে মনে রাখবো? সেই রেশিওটা খুব মজার একটা ছক। কি হচ্ছে? 1:2:4:2:1:2:1:2:1:1। তোমরাও মনে রাখতে পারবে জিনিসটা। কি করে দেখো? প্রথমে ফেনোটাইপিকটা লিখে নাও, 9টাকে লিখে নাও, 9:3:3:1। ঠিক আছে? তো এই ছকটা যখন আমি লিখে নিলাম, এবার 9টাকে ভেঙে আমি করব কি? 1:2:4:2 বানিয়ে দেবো 9টাকে। গুণে দেখো 1 + 2 3, 3 + 4 7, 7 + 2 9, 1:2:4:2 করে দিলাম 9। এরপর যেহেতু 2 দিয়ে শেষ করেছি, 1 দিয়ে স্টার্ট করবো 3 এর জন্য। 3 এখানে 1:2 করে দেবো, 1 + 2 3। ঠিক আছে, নেক্সট পার্টটাকে আমি এখানে ডিপিক্ট করব। আবার যেহেতু 2 দিয়ে শেষ করেছি, 1 দিয়ে স্টার্ট করি, এন্ড লাস্ট 1টা এখানে এসে পড়বে। ঠিক আছে, তো
কি হয়ে গেল 1:2:4:2:1:1:2:1 এবং তোমার এটা যদি ঠিক হয়ে থাকে তোমার কিন্তু এই ডাইহাইব্রিড ক্রসের এই জেনোটাইপিক রেশিওটা আসা মাস্ট। হ্যাঁ, এখন তুমি বলতেই পারো যে আমি এটাকে এরকম ভাবে লিখবো 1:2:2:4, সেটা তোমার কমপ্লিটলি পার্সোনাল ব্যাপার, বাট জেনারেলি এই রেশিওটাকে ইউজ করা হয় এবং এটা কিন্তু তোমাকে শর্ট কোয়েশনে খুব বেশি হেল্প করতে পারে যে ডাইহাইব্রিড ক্রস না বানিয়ে তুমি ফেনোটিপিক অ্যান্ড জেনোটিপিক রেশিওটাকে রিপ্রেজেন্ট করছো। তাছাড়া একটু আগে হয়তো বা তোমাদেরকে একটা ভিডিওটাতে আমি বলছিলাম যে ডাইহাইব্রিড ক্রস মানে হচ্ছে দুটো মোনোহাইব্রিড ক্রসকে মাল্টিপ্লাই করা। সেই ক্ষেত্রে যদি আমি বলি যে এই রেশিওটাকে আমি একটা দুটো মোনোহাইব্রিড ক্রসকে মাল্টিপ্লাই করে দেখিয়ে দেবো, কি করব আমি এটা দিয়ে বলবো, সেটা সেই অর্থে আমি কি করব, আমি দুটো ক্রসের 3:1 ইন্টু 3:1 রেশিও আছে মানে ডিভিশন ফর্মে আছে, বাট আমি ইন্টু করে করে এই জায়গাগুলো আমরা রেশিওটা বুঝবো, আমরা নাম্বার অফ পসিবিলিটিসটাকে বের করব। প্রথম কি করব 3:3 করব, 3:3 করলে কত 9, এরপর এটা দিয়ে এটাকে ইন্টু করব, এটা দিয়ে এটাকে ইন্টু করলে কত আসছে 3, 3 1 3, এবার এইটা দিয়ে এইটাকে ইন্টু করব, তো 1 3 3 and 1 into 2 is 1 এলো এইটা থেকে এই রেশিওটা। তো এটা একটা মাল্টিপ্লিকেটিভ ইয়ে। তোমরা জেনোটাইপের ক্ষেত্রেও যে 1:2:1 যেটা মোনোহাইব্রিডে পাচ্ছিলে এটা স্কোয়ার করেও কিন্তু এইটা পেয়ে যেতে পারো। এটা জাস্ট একটা এক্সপেরিমেন্টাল থিং হবে, তোমাদের কিন্তু বাকিটা পরীক্ষার হলে এই জিনিসটা করে দেখার কোনো দরকার নেই। চলো নেক্সট। তো এবার ডাইহাইব্রিড ক্রস করার পর মেন্ডেল যে লটা দিলেন সেটা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। মানে দুটো ক্যারেক্টার যে ছিল, একটা সিড শেপ অ্যান্ড একটা হচ্ছে সিড কালার, দুটোই মেন্ডেলের লগুলিকে ফলো করছে ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। সিড কালারটা সিড শেপের উপরে কোনো জায়গায় ডিপেন্ড করছে না, নিজের মতো করে সে তার পসিবিলিটিসগুলি দেখিয়ে চলছে, এবং সিড শেপটাও সেম, সিড কালারের উপর ডিপেন্ড না করে নিজের মতো করে লসগুলি ফলো করে যাচ্ছে। তো যদি সেন্টেন্সে বলি, বুকিশ ওয়ার্ডে এটা আছে কি, the from the dihybrid cross it is concluded that each pair of traits assert independently of the other during gamete formation. Okay, তো gamete formation এর সময় দুটো ইন্ডিপেন্ডেন্ট থাকে and this independent assortment leads to the formation of new combinations of traits in the offspring, giving each trait an equal chance to occur together. ঠিক আছে, দুটো ট্রেটেরই ইকুয়াল চান্স টু অকার টুগেদার, দুটো ট্রেটই একটার উপরে একটা ডিপেন্ড করছে না অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। ওকে, নেক্সট আসছে আমার খুব বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে আমার 4 মার্কস কোয়েশ্চেন কিংবা কেস বেসড কোয়েশ্চেন অনেকবার এসছে, সেটা হচ্ছে আমার সেক্স ডিটারমিনেশন। আমরা জানি যে হিউম্যানের মধ্যে XX মানে হচ্ছে আমার ফিমেল and XY মানে হচ্ছে আমার মেল, কারেক্ট? তাহলে ফিমেল থেকে পসিবিলিটিস কি আছে, আবার একটু মেন্ডেলের মতো করে ভাবি। পসিবিলিটিস আছে যে আমার এক্স আর এক্স দুটো গ্যামেটই এক্স তৈরি হবে, আর মেল থেকে চান্সেস আছে যে আমার একটা এক্স গ্যামেট আর একটা ওয়াই গ্যামেট তৈরি হতে পারে। ওকে, তাহলে আমাদের যদি দুটো গ্যামেট তৈরি হয় মেইলে আর একটা গ্যামেট তৈরি হয় ফিমেইলে, তাহলে যখন আমরা পানেট স্কোয়ারে বসাবো, ডায়াব্রিড ক্রসে তোমরা পানেট স্কোয়ার দেখেছো, এখানেও যদি আমি একটা পানেট স্কোয়ারের মধ্যে বসাই, তাহলে এটা 4/4 যদি আমি নিই, কারণ দুটো করে গ্যামেট আছে পার ইন্ডিভিজুয়াল, ফিমেলের গুলি যদি এদিকে বসাই এবং মেইলের গুলো যদি এদিকে বসাই, তাহলে কিন্তু আমার দুটো এক্স এক্স আসছে, আবার এখানে একটা এক্স মিলে দুটো এক্স আসছে, একটা এক্স একটা ওয়াই মিলে এক্স ওয়াই আসছে, এক্স আর ওয়াই মিলে এক্স ওয়াই আসছে, মানে এই দুটো হচ্ছে ফিমেল, এই দুটো হচ্ছে মেল। তাহলে এখান থেকে তোমার দুটো কোয়েশ্চেন সলভ হচ্ছে। একটা হচ্ছে
যে সেক্স ডিটারমিনেশনের জন্য মেল আর ফিমেলের মধ্যে কে রেসপন্সিবল, বা ফাদার ইজ রেসপন্সিবল ফর দ্য সেক্স অফ দ্য চাইল্ড, এক্সপ্লেইন ওয়াই। এটা কিন্তু এইখান থেকে, এই গ্যামেটের ব্যাপারটা থেকেই তোমাদের বলতে হবে, ঠিক আছে? আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে দ্য পসিবিলিটিস অফ গেটিং এ মেল অ্যান্ড এ ফিমেল চাইল্ড ইজ ইকুয়াল, সেটা কিন্তু তোমাদের এই পার্টটা থেকে বলতে হবে। তাহলে দুটো কোয়েশ্চেন, দুটো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এখানে সলভ হয়ে গেল। অ্যান্ড এখানেও সেম জিনিসটা বলছে যে গ্যামেট প্রডিউসড গুলো দেখছো সেম সেম, আর 50% প্রবাবিলিটি অফ মেল চাইল্ড অ্যান্ড ফিমেল চাইল্ড, এটাও কিন্তু এখানেই আছে। ওকে, সো নেক্সট এবার আসছে আমাদের আরো ইম্পর্টেন্ট একটা টপিক। তোমাদের এনসিইআরটি-তে ডাইরেক্ট এমন কিছু দেওয়া নেই, কিন্তু একটা ইনটেক্সট কোয়েশ্চেনে এই কোয়েশ্চেনটা দেওয়া আছে এবং এটার কনসেপ্টটা কিন্তু একটু আলাদা। এতক্ষণ আমরা দেখছিলাম, আচ্ছা কোয়েশ্চেনটা আগে পড়ে নিই। A man with blood group A marries a woman with blood group O and their daughter has blood group O. Is this information enough to tell you which of the traits blood group A or O is dominant? Why or why not? এবার এটার বিষয়ে আমাদের একটু জানতে হবে আগে থেকে। কি জানতে হবে? জানতে হবে যে এতক্ষণ আমরা যেই ট্রেটগুলি দেখছিলাম, যে ক্যারেক্টারগুলি দেখছিলাম, সেটা হচ্ছে কি, আমরা হাইটের জন্য দেখছিলাম, স্টেম হাইটের জন্য দেখছিলাম, দুটো পসিবিলিটি আছে, আইদার ক্যাপিটাল টি অর স্মল টি। ক্যাপিটাল টি ইজ ডমিনেন্ট ওভার স্মল টি। বা আমরা কালারের সময় সেম দেখছিলাম, কিন্তু বা হিউম্যান সেক্সের সময় আমরা দেখেছি যে নট ডমিনেন্ট বাট এক্স আর ওয়াই দুটো টাইপেরই আছে, দো দিজ আর কো-ডমিনেন্ট, কোনো এক্সট্রা ডমিনেন্স দেখা যাচ্ছে না। এবার এইটার ক্ষেত্রে ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখি, একটা তো ডমিনেন্স প্লাস আরেকটা দেখি কো-ডমিনেন্স। এটা বড় ক্লাসে আরো ভালোভাবে পড়বে, বাট যেহেতু একটা ইনটেক্সট কোয়েশ্চেন আছে তোমাদেরকে আমি একটু হালকা করে জিনিসটা বলে দিচ্ছি। কো-ডমিনেন্স মানে হচ্ছে ব্লাড গ্রুপের জন্য তিনটা জিন রেগুলেট করে ব্লাড গ্রুপের ম্যাটারটাকে। একটা হচ্ছে এ জিন, একটা হচ্ছে বি জিন, আর একটা হচ্ছে আই জিন। ওকে, তো এবার দেখে নি, এবার এর মধ্যে কি হয়, এ অ্যান্ড বি আর ইকুয়ালি ডমিনেন্ট অন ইচ আদার, মানে এ এবং বি হচ্ছে সমতুল্য। এ এর সাথে বি থাকলে দুজন, বা বির সাথে এ থাকলে দুজনই নিজেকে এক্সপ্রেস করবে, কিন্তু ওরা দুজনই ডমিনেন্ট ওভার আই। তো আই এর সাথে থাকলে যদি একজন থাকে, যে কোনো একজন থাকে, তাহলে সে নিজেকে রিপ্রেজেন্ট করবে, আর কিছুই যদি না থাকে তাহলে গিয়ে আই নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে। সেই ক্ষেত্রে যদি আমরা একটু কম্বিনেশনস নিয়ে কথা বলে নিই, তাহলে আমরা দেখতে পারবো, ছোট করে তোমাদের জন্য রুলটা লিখে রাখছি, তো একটু কম্বিনেশনস নিয়ে কথা বলে নিই। ফার্স্ট কম্বিনেশন কি আমার, মাদারের আছে এ, সরি ফাদারের আছে এ, যেটা আমাদের কোয়েশ্চেনেও দেওয়া আছে, ফাদারের এ আছে। এবার মাদারের ব্লাড গ্রুপ কি হতে পারে, পসিবিলিটি তিনটা, যেহেতু আমার তিনটে জিন নিয়ে কাজ হচ্ছে, ফার্স্ট হতে পারে এ, সেকেন্ড হতে পারে বি, কিংবা হতে পারে আই। তো এর সাথে এ হলে একটা এই হয়, তো আইদার বাচ্চাটার এ ব্লাড গ্রুপ হতে পারে। যদি মাদারের বি হয় তাহলে হয়ে যেতে পারে এ বি। এ বি কেন হচ্ছে, কারণ দুজনেই ডমিনেন্ট। এ আর আই যদি থাকে, এ আই এর উপরে ডমিনেন্ট, তাই শুধু এ হবে। ডান। আচ্ছা, আরেকটা কেস কি হতে পারে, যদি মাদারের বি থাকে, বা ফাদারের একজন প্যারেন্টের ধরো বি গ্রুপ আছে, এবার সে যদি, তার সাথে যদি মাদারটার এ থাকে বা বি থাকে বা আই থাকে, কি কি পসিবিলিটিস হতে পারে দেখে নাও। যে এ আর বি একসাথে থাকলে, এ আর বি একসাথে থাকলে হয়ে যেতে পারে এ বি, বি আর বি একসাথে থাকলে বি, আর বি যেহেতু আই এর উপর ডমিনেন্ট, আই নিজে কিছু করতে পারবে না, সো শুধু বি। অ্যান্ড দ্য লাস্ট বাট মোস্ট ইন্টারেস্টিং পার্ট, যে ওটা কি করে হয়, ওটা কি করে হয়, যে যদি ফাদারের থাকে আই জিন, মনে করো ফাদার দিল আই জিন, বা ফাদারের ব্লাড গ্রুপটা হচ্ছে ও, তাহলে সেটার সঙ্গে আসতে পারে এ আসতে পারে, বি জিন আসতে পারে, বা আই জিন আসতে পারে। এবার আই যেহেতু রিসেসিভ,
এর সাথে থাকলে কি হবে? এ। বির সাথে থাকলে কি হবে? বি। এবার আই যদি আই এর সাথে আসে তাহলে হয়ে যাবে আমার ও ব্লাড গ্রুপ। ওকে, সো ফাদার নিজের আই জিনটাকে দেওয়ার জন্য যদি আমরা উল্টো করে হিসাবটা বুঝি, তাহলে ফাদারের আইদার এ আই বা বি আই বা আই আই ব্লাড গ্রুপ ছিল, সেখান থেকে একটা আই আইদার এখানে এসছে। ঠিক আছে, সবার জন্য জিনিসটা সেম হবে। ওকে, জিনিসটা বোঝা গেছে? যদি এবার নোট করা হয় নোট করে নাও। ওকে, তাহলে এবার কোয়েশ্চেনটা সলভ করার দিকে এগিয়ে যাই। এইবার আমরা দেখে নেই যে ম্যান উইথ ব্লাড গ্রুপ এ, তো ম্যানের যদি ব্লাড গ্রুপ এ থাকে তাহলে পসিবিলিটিস কি আছে? আইদার এ এ হতে পারে, ম্যানের দুটো জিনই এ, অথবা একটা জিন এ ডমিনেন্ট ওভার আই হতে পারে। ট্রু। ম্যান ইজ এ ওম্যান উইথ ব্লাড গ্রুপ ও, তো ওম্যান এটা হচ্ছে ম্যান, এবার হচ্ছে ওম্যান। ওম্যানের কি আছে? ও আছে। এটার একটাই পসিবিলিটি আছে, ওয়ান অ্যান্ড অনলি পসিবিলিটি হচ্ছে আই আই। তো এবার ম্যান তার ডটারকে দুটো দিতে পারে জিন, দুটো গ্যামেট দিতে পারে, আইদার এ দিতে পারে অর আই দিতে পারে, অ্যান্ড ওমেনের পসিবিলিটি একটাই, আই দেওয়ার। আর যদি এটা হতো তাহলে তো অফকোর্স শুধুই এ দিতে পারতো। কিন্তু এখানে বলছে কি? এখানে বলছে ডটারের ব্লাড গ্রুপ হচ্ছে ও। তো ডটারের ও মানে কি? ডটারের দুটো আই আছে, তার মানে কি আমার এখান থেকে এটা আসতে হবে, এখান থেকে এটা আসতে হবে। তার মানে ম্যানের জন্য এইটাই ছিল পসিবিলিটি। ম্যানের জন্য এইটাই ছিল এইটাই ছিল আমার ওয়ান অ্যান্ড অনলি পসিবিলিটি, কারণ ওর আই দরকার ছিল, এবং ফিমেলের জন্য তো একটাই পসিবিলিটি, আমরা প্রথম থেকেই দেখেছি। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কি কে বেশি ডমিনেন্ট, এ না ও? ব্লাড গ্রুপ এ না ও, কোনটা ডমিনেন্ট? আমরা রুল থেকে পড়েছি যেটা, অফকোর্স এ ইজ ডমিনেন্ট ওভার ও। এবং ওয়াই অর ওয়াই নট এটা তোমরা কিভাবে বলতে পারছো? তোমরা কিন্তু এখানে ব্যাক ক্যালকুলেশন থেকে কথাটা বলতে পারো। খুব লজিক্যাল কোয়েশ্চেন, বাট আসার চান্সেস খুব একটা নেই, বাট হ্যাঁ ট্রিকি কোয়েশ্চেন তোমাদের আসতেই পারে। সো মাইন্ড দিস, মেক দিস ক্লিয়ার। কোনো ডাউট থাকলে অফকোর্স আমাদের সাথে শেয়ার করো juvenilgurukul@gmail.com এ মেইল করে। নেক্সট হচ্ছে সেক্স ডিটারমিনেশন ইন ডিফারেন্ট স্পিসিস। অনেক স্পিসিস আছে যারা কিনা নিজের টেম্পারেচার, নিজের ক্লাইমেট, নিজের সারাউন্ডিংসের উপর ডিপেন্ড করে নিজের সেক্সটাকে ডিটারমিন করে। তো এমন স্ট্র্যাটেজিস অনেক রেপটাইলস ইউজ করে। সো এটা জাস্ট একটা ইনফরমেশন যেটা তোমাদের জাস্ট মাথায় রাখার, যে অনেকে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, সে তারা কিনা রেপটাইলসগুলো। এবং দে ক্যান চেঞ্জ সেক্স, সাম লাইক স্নেলস, দে ক্যান চেঞ্জ সেক্স, শোয়িং সেক্স ইজ নট অলওয়েজ জেনেটিক্যালি ফিক্সড। এগুলো লোয়ার অর্গানিজমস এর মধ্যে জেনারেলি দেখা যায়। ওকে, সো এইটুকু পর্যন্তই ছিল আমাদের এই চ্যাপ্টার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অ্যান্ড উই আর থ্যাঙ্কফুল টু দিস sites for the photos and informations, and প্লিজ শেয়ার সাবস্ক্রাইব নিজেদের বন্ধুর সাথে, নিজেদের সিবলিংসের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের জুভেনাইল গুরুকুলকে। অ্যান্ড তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে, যেভাবে বললাম আমাদের এই মেইল আইডিতে কিংবা এই নাম্বারে কল করে তোমরা জেনে নিতে পারো তোমাদের ডাউটসের কিভাবে ক্লিয়ার করতে হবে বা কি কি তোমাদের দরকার আছে। তাছাড়া এই অ্যাড্রেসে এসেও কিন্তু তোমরা নিজেদের ইয়েগুলিকে ক্লিয়ার করতে পারো, নিজের কনসেপ্টস ক্লিয়ার করতে পারো। সো নেক্সট ভিডিও পর্যন্ত এতটুকুই, আমরা আবার দেখা করবো তোমাদের সাথে। বাই।